তুহিন মাথা উঁচু করে তাকালো। উপর থেকে এক মেয়ের রাগী দৃষ্টি তার উপর পড়েছে। চোখে মুখে ঘুমের ছাপ, সম্ভবত একটু আগেই ঘুম ভেঙেছে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই বাবার ফোন। স্ক্রিনে নাম দেখেই আর এক মুহূর্তও দাঁড়ালো না। চলে যেতে যেতে আদ্রিজার দিকে তাকিয়ে শুধু বলল, ম্যানারলেস। ইউ ম্যানারলেস। ছেলেটাকে আরোপীদের বাড়িতে ঢুকতে দেখে আদ্রিজা হতভম্ব হয়ে গেল। সে দ্রুত নিচে নেমে মাকে ডাকতে লাগলো। শেলি বেগম বাইরে এসে বিরক্ত গলায় বললেন, কি রে, এমন চিৎকার করছিস কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? আম্মু, আম্মু, আরবিদের বাড়িতে কারা এসেছে? ওদের বাড়িতে ওরা ছাড়া আর কে আসবে? সত্যি আম্মু, আরবিরা এসেছে? সবাই এসেছে, শুধু আরও আসেনি। কেন? শুনে দেখিনি কেন আসেনি। আম্মু, আমি তাহলে ওদের বাড়ি যাই, আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে আসি। তুই আগে ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে আমার পাকোড়া ভাজা শেষ হয়ে যাবে। তোর আঙ্কেল আমার হাতের পাকোড়া খুব পছন্দ করত, তুই নিয়ে যাস। আদ্রিজা রাজি হয়ে গেল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার মাথার ভিতর একটা কথা হঠাৎ ধাক্কা মারলো। হঠাৎ সে জোরে চিৎকার করে উঠল, না। কি রে, কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? কিছু না মা। নিজের মাথা চুলকাতে চুলকাতে সে বিড়বিড় করে বলল, মানে আমি তাহলে তুহিনের গায়ে পানি ফেলেছি। প্রথম দেখাটা তো বাজেভাবে কেন হলো আল্লাহ। আর ঝগড়ার জন্য মানুষটা দেখতে কেমন সেটাও ভালো করে দেখা হলো না। এদিকে বাজার করতে করতে তুহিনের মাথায়ও একই চিন্তা ঘুরছে। এটা নির্ঘাত আদ্রিজার কাজ, কারণ ওই বাড়িতে আদ্রিজা ছাড়া আর কোনো মেয়ে নেই। আর দেখতেও তো তারই মতো লাগছিল। ছোটবেলায় যাকে দেখেছিল এখন অনেকটাই বদলে গেছে। তখন মেয়েটা চুপচাপ ছিল, আর এখন রীতিমতো ঝগড়ুটে হয়েছে, ঝগড়া করতে জানে। সকাল গড়িয়ে কখন যে দুপুর এসে দাঁড়িয়েছে টেরি পায়নি আদ্রিজা। আর ওদের বাড়ির ড্রয়িং রুমে বসে শেলি বেগমের সঙ্গে গল্পে যেন এক অদৃশ্য ঝুড়ি মেলে বসেছে সে। অথচ কথার ফাঁকে ফাঁকে তার চোখ বারবার এদিক সেদিক ছুটে যাচ্ছে, কোথাও তুহিনকে দেখা যায় কিনা। কিন্তু না, ঘরের ভেতর কিংবা ড্রয়িং রুমের আশেপাশে তুহিনের কোনো উপস্থিতির চিহ্ন মাত্র নেই। অবশেষে আদ্রিজা আর চুপ থাকতে পারল না। আন্টি, আরবি আসলো না যে? শেলি বেগম সোফার কুশন ঠিক করতে করতে স্বাভাবিক ভঙ্গিতে বললেন, ও আসবে আরও 2 দিন পরে, বন্ধুদের সঙ্গে ট্যুরে গেছে। কোথায় চলে গেছে আন্টি? কুয়াকাটা। ও আচ্ছা, আর তুহিন ভাইয়া? ও তুহিন, তুই আসার ঠিক 1 মিনিট আগে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেছে। কেন আন্টি, তুহিন ভাইয়া কি চট্টগ্রামেই থাকবে? না, ওর নাকি কোনো দরকারি কাজ ফেলে এসেছে। ওর জবের দিন আগে সেটা নাকি খুব দরকার, তাই আনতে গেছে। কথাটা শুনে আদ্রিজার বুকের ভেতর অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস জমে উঠল। ও আচ্ছা। তুই থাক, আমি তোর জন্য চা নিয়ে আসছি। না আন্টি, আজ না, অন্য সময় আবার আসবো, এখন যাওয়া আসা তো লেগেই থাকবে। হুম, তা তো, পরে আবার আসিস কিন্তু। আপনিও যাইয়েন আন্টি। ঠিক আছে। বাড়ি ফিরেই আদ্রিজা সোজা মায়ের কাছে গেল। এক মুহূর্তও দেরি না করে প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া জানে কি? এনামুল আঙ্কেলরা যে ফিরে এসেছে? আল্লাহ, একদম ভুলে গেছি বলতে। ভাইয়া কি বাড়িতে আসেনি? না, হাসপাতালে আছে, ফোন দিয়ে বলেছিল। এবারে আদ্রিজা মায়ের দিকে কৃত্রিম রাগের দৃষ্টি ছুড়ে দিল। তুমি যে কি করো না মা। ভাইয়া এদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, আর তারা ফিরে আসার পরও তুমি জানানোর দরকার মনে করনি? জানিয়ে কি হবে, যাকে খুঁজছে সে তো আর আসেনি। আসেনি তো কি হয়েছে, ভাইয়া তার কাছে যাবে। আমেনা বেগমের চোখে মুখে এক অদ্ভুত ঝিলিক খেলে গেল। হ্যাঁ রে, তুই জানিস আরও কোথায় আছে? তোমার মেয়ে যেখানে গেছে সেখানে কাজ শেষ না করে আসে নাকি? তা শুনি, আরও এখন কোথায় আছে? তোমাকে কেন বলবো, যাকে বলার তাকেই গিয়ে বলবো। এই কথাটুকু ছুড়ে দিয়েই সে নিজের ঘরে চলে গেল। পিছনে দাঁড়িয়ে আমেনা বেগম শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে নিচু স্বরে বললেন, এবার যদি আমার ছেলেটাকে একটু পাগলামি বাদ দেয় তো। কুয়াকাটা যেন সমুদ্রের কোলে রাখা এক শান্ত নীল নদ। এখানে দাঁড়িয়ে সূর্যকে যেমন সাগরের বুকে ডুবে যেতে দেখা যায়, তেমনি ভোরে একই সূর্য আবার জেগে ওঠে জলের বুক চিরে। বাংলাদেশে এমন দৃশ্য খুব কম জায়গাতেই মেলে। ঢেউয়ের ছন্দে ছন্দে ক্লান্ত মন ধুয়ে যায়। লবণাক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিলে শহরের সব ভার যেন হালকা হয়ে আসে। কুয়াকাটা আকাশ সন্ধ্যায় রং বদলায়, কখনো কমলা, বেগুনি আর নীলের মিশেলে এক নিঃশব্দ মায়া। এখানে সময় ধীরে চলে, মানুষ আপন গতিতে বাঁচে।
আর সমুদ্র চুপচাপ যেন সব কথা শুনে যায়। আরমিতাও তার সঙ্গীরা গতকাল কুয়াকাটায় পৌঁছেই হোটেলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিশ্রামের পর তারা বেরিয়ে পড়ে সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। কুয়াকাটার প্রধান আকর্ষণ হলো সূর্যোদয় ও সূর্যাস্ত। পশ্চিম আকাশে ধীরে ধীরে ডুবে যাওয়া সেই লালচে সূর্য, ঢেউয়ের উপর ছড়িয়ে পড়া সোনালি আলো, সব মিলিয়ে এক অনন্য মায়াবী দৃশ্য তৈরি হয়, যা মনোমুগ্ধকর। সূর্যাস্ত উপভোগ করে তারা আরও কিছুক্ষণ সৈকত জুড়ে ঘোরাফেরা করে। তারপর সন্ধ্যার নীরবতা গায়ে মেখে হোটেলে ফিরে আসে। আজকে ভোরেও আরমিতা ও তার সঙ্গীরা বেরিয়ে পড়ে সূর্যোদয় দেখার জন্য। সকলে স্নিগ্ধ বাতাস আর নরম আলো আরও শরীর মন দুটোই যেন হালকা করে দেয়। সমুদ্রের ধারে দাঁড়িয়ে সে কিছুক্ষণ নীরবে সেই মুহূর্তগুলো উপভোগ করতে থাকে, যেন সব ক্লান্তি সব ভার ধুয়ে যাচ্ছে ঢেউয়ের সঙ্গে। তাদের আজকের পরিকল্পনা অনুযায়ী ঝাউবন দেখার কথা। হোটেলে ফিরে সবাই ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নেয়। তারপর নির্ধারিত সময়েই তারা ঝাউবনের উদ্দেশ্যে রওনা দেয়। সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঝাউবন যেন কুয়াকাটার নিঃশব্দ প্রহরী। লম্বা ঝাউ গাছগুলোর ফাঁক দিয়ে যখন নোনা জল মেশানো হাওয়া বয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি খুব আস্তে করে কারো কানে গল্প বলছে। এখানে সূর্যটা ঢলে পড়লে আলো ছায়ার খেলায় পুরো বনটা অন্যরকম হয়ে ওঠে। ঝাউ পাতার ফাঁকে ফাঁকে সোনালি আলো, নিচে নরম বালুর উপর ছায়ার ঢেউ, এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যে। ঝাউবনে দাঁড়িয়ে সমুদ্র দেখা যায় একটু আড়াল থেকে। ঢেউয়ের শব্দ সরাসরি নয়, বরং গাছের ফিসফিসে পাতার সাথে মিশে আছে। এইসব কিছু যেন এক অদ্ভুত শান্তি তৈরি করছে আরুর মনে। এই তো এসব প্রাকৃতিক সান্নিধ্য ছেড়ে তাকে শহরের কোলাহল পরিবেশে আবার আবদ্ধ হতে হবে। চাইলেও আর মন খুলে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবে না। শহরের কোলাহল থেকে দূরে এইসব প্রাকৃতিক পরিবেশ যেন ক্লান্ত মনকে একটু থামতে শেখায়। অনেকে এখানে এসে চুপচাপ বসে থাকে, কেউ ছবি তুলে, কেউ আবার শুধু হাওয়ার সাথে নিজের ভাবনাগুলো উড়িয়ে দেয়। আর ও তাদের মধ্যে একজন। সে যেন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছে। বিকেলের দিকে ঝাউবন সবচেয়ে সুন্দর। তখন সূর্যাস্তের রং ঝাউ গাছের গায়ে লেগে থাকে আর পুরো জায়গাটাকে করে তোলে মায়াময়। আর সেই সূর্যাস্তের রংটা আরুর মুখে এসে পড়ে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। আরু যখন প্রকৃতিতে বিভোর, তখন তার ফোনে মেসেজ আসে, আগামীকাল থেকেই তার ইন্টার্নি শুরু। মেসেজটা চোখে পড়তেই আরুর চোখ যেন কপালে। হসপিটাল হোক, কলেজ বা বিশ্ববিদ্যালয়, তাদের হুটহাট ডিসিশন যেন আরুর কখনোই পছন্দ ছিল না। চোখ মুখ কুঁচকে সঙ্গীদের সাথে কথা বলে হোটেলে চলে আসলো। এই মুহূর্তেই তাকে ঢাকার উদ্দেশ্যে বের হতে হবে, তা না হলে প্রথম দিনই লেট হয়ে যাবে। আর সে কখনোই চায় না তার রেপুটেশন খারাপ হোক। যেই ভাবায় সেই কাজ। আরও চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেল। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে সদ্য ফ্রেশ হয়ে নিজের চেম্বারে বসে আছে আদ্রিস। টানা 2 দিন হলো সে বাড়ি ফেরেনি। ক্লান্ত শরীরের চেয়েও বেশি ক্লান্ত তার মন। নিঃশব্দ ভাবনার গভীরে ডুবে থাকতেই হঠাৎ ফোনের ঝংকার প্রতিধ্বনি কানে বাজল। স্ক্রিনে চোখ মেলতেই নামটা চোখে পড়ল, আদ্রিজা। মন চাইছিল না, তবু কলটা রিসিভ করলো। বল। ফোনের ওপাশ থেকে আদ্রিজার কণ্ঠে চাপা ক্ষোভ। কোথায় ছিলে ভাইয়া? জানো আমি তোমাকে কতবার কল করেছি? না, জানি না। আদ্রিস কাটকাট ভাষায় ছোট করে ঠান্ডা স্বরে উত্তর দিল। ফোনের ওপাশে আদ্রিজা চোখ উল্টে বলল, জানো কি হয়েছে? তার আগে বলো বাসায় আসছো না কেন? দেখ আদ্রিজা, জরুরি কথা থাকলে বল, নাহলে আমি রাখছি। ভাইয়া রেখো না, প্লিজ রেখো না, আরও কুয়াকাটায় আছে। ফোন কান থেকে সরাতে গিয়েও শেষ কথাটা কানে যেতেই আদ্রিস হঠাৎ থমকে গেল। আবার ফোন শক্ত করে কানে চেপে ধরলো, তারপর শুধালো, কি বললি তুই? হ্যাঁ ভাইয়া, আরও কুয়াকাটায় গেছে ট্যুরে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আদ্রিস নিস্তেজ গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। আরে ভাইয়া আগেবার কথা শোনো। এসে শুনবো। এখন আরোর কাছে যেতে না পারলে আমি ওকে আবার হারিয়ে ফেলবো। কিন্তু ভাইয়া। আদ্রিস আরও একটাও শব্দ শুনল না, সরাসরি কল কেটে দিল। ফোনের ওপাশে আদ্রিজা হতভম্ব হয়ে বলল, চাপ বাবা, পুরো কথাই তো শুনলো না। আবার কল দিল সে। আদ্রিস রিসিভ করে কঠোর স্বরে বলল, দেখ আদ্রিজা, আমি পরে তোকে কল দিচ্ছি, আর এখন আমাকে আর কল দিবি না। নিজের কথা শেষ করেই আদ্রিজাকে কোনো কথা বলতে না দিয়েই আবার কল কেটে দিল। আদ্রিজা ফোনের দিকে তাকিয়ে বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে বলল, যা, মুখের ওপর আবার কল কাটলো। নিজের মনেই বিড়বিড় করে ফের বলল আদ্রিজা, এদিকে তোমার বলাই হলো না যে এনামুল আঙ্কেল সপরিবারে আবার ঢাকায় ফিরে এসেছে।
ধীরে ধীরে ধরনীর বুকে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। আদ্রিসার এক মুহূর্ত বিলম্ব করল না। ইমার্জেন্সি হেলিকপ্টার নিয়ে 1.5 ঘন্টার মধ্যেই সে কুয়াকাটায় পৌঁছে গেল। পা রাখা মাত্রই শুরু হলো উন্মত্ত অনুসন্ধান। একের পর এক হোটেলের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো আরু মিতা আরু নামে কেউ আছে কিনা, কিন্তু প্রতিটি জায়গা থেকেই ফিরল শূন্য হাতে। কোথাও কোনো খোঁজ নেই আরুর। শেষমেশ একটি হোটেলে জানতে পারলো আরু বিকেলেই চেক আউট করে চলে গেছে। কাস্টমারের নিরাপত্তার স্বার্থে তারা এর থেকে বেশি কোনো ব্যক্তিগত তথ্য কাউকে দিতে পারবে না। এই কথাটুকু শোনা মাত্র আদ্রিসের বুকের ভেতরে যেন কালবৈশাখীর ঝড় বয়ে গেল। হতাশ পায়ে সে হোটেল থেকে বেরিয়ে এলো। এত তাড়াহুড়ো করে এসেও পাওয়া হলো না। আবার হারিয়ে ফেললো তার আরুকে। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে সে বলে উঠল, আল্লাহ, আর কত শাস্তি দেবে আমাকে? আমি যে আর পারছি না। এবার তো আমার উপর রহম করো। চারপাশে শো শো করে বাতাস বইছে। তার সঙ্গে মিশে আছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন। আর এই প্রকৃতির ভয়াল শব্দের ভেতরেই ধ্বনিত হচ্ছে আদৃশ্যের আরুকে ফিরে পাওয়ার নিঃশব্দ হাহাকার। দিগ্ভ্রান্ত চোখে সে যখন দূর দিগন্তের দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই তার ফোন উচ্চ আওয়াজে বেজে উঠল। মন না চাইতেই কল রিসিভ করল সে। ও পাশ থেকে সালমান সাহেবের কঠোর কণ্ঠ। আদ্রিস, তুমি কোথায়? কিছুক্ষণ আগে তোমার চেম্বারে গিয়ে খুঁজে এলাম, শুনলাম কাউকে কিছু না বলে হুড়মুড়িয়ে বেরিয়ে এসেছো। যেখানেই থাকো না কেন, কাল সকালে যেন তোমাকে হসপিটালে দেখি। কাল ইন্টার্নির জন্য নতুন স্টুডেন্ট আসবে। আদৃশ আর কোনো ব্যাখ্যা দিল না। সংক্ষিপ্ত নিষ্প্রাণ স্বরে বলল। হুম। এরপর ঠাস করে কল কেটে দিল। কথা শেষ হওয়ার আগেই কল কেটে যাওয়ায় সালমান সাহেব ক্ষোভে ফেটে পড়লেন। বেয়াদব একটা। আমি যে এই হসপিটালের ডিরেক্টর, সেটা কি তুমি ভুলে গেছো? এবার ওকে শায়েস্তা করতেই হবে। এদিকে আদ্রিস সমুদ্রের উন্মত্ত ঢেউয়ের দিকে তাকিয়ে দীর্ঘ এক শ্বাস নিল। তারপর আবার হেলিকপ্টারে চেপেই বাড়ির পথে রওনা দিল। এই 3-4 দিনে সে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে। মনের ক্লান্তি ধীরে ধীরে শরীরটাকেও গ্রাস করছে। যেন ভিতর থেকে ভেঙে পড়ছে সে। রাতের আধারেই একদিনে শহর ছেড়ে চলে গিয়েছিল আরু। ঠিক তেমনই এক রাতে নিস্তব্ধ অন্ধকারে আজ আবার সে পা রাখল এই চিরচেনা শহরে। নিজের এলাকায়, নিজের শৈশবের এক বিশাল অংশ, যা শুধু স্মৃতির ভার হয়ে পড়ে আছে এখানেই। ধীর পায়ে হেঁটে এসে আরও দাঁড়ালো আদৃশের বাড়ির সামনে। তার দৃষ্টি স্থির হয়ে গেল দোতলার সেই পরিচিত বারান্দায় আদৃশের ঘরে। ঘরে কোনো আলো জ্বলছে না। আরও একবার নিজের হাত ঘড়ির দিকে তাকালো। রাত 12:07। বারান্দার অন্ধকারের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবল, হয়তো সারাদিনের পরিশ্রম শেষে এখন সে তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে আছে। এই সামান্য ভাবনাটুকুতেই আরুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, যেন আত্মাটা তার বেরিয়ে আসতে চায়। মনে মনে ফের প্রশ্ন জাগলো, কি হতো যদি সে আমাকে একটুখানি ভালোবাসতে পারতো? তাতে কি খুব বড় কোনো ক্ষতি হতো? হতো, নিশ্চয়ই অনেক বড় ক্ষতি হতো। এই কারণেই তো সে আমায় ভালোবাসতে পারেনি। ভালোবাসতে না পারলেও অপমান করতে তার একটু দ্বিধাও হয়নি। ভাবনার ভারে আরুর ঠোঁটের কোণে দীর্ঘ এক নিঃশ্বাস ঝরে পড়ল। সে আর দাঁড়িয়ে থাকলো না। এইভাবে দাঁড়িয়ে থাকতে সে চায় না, যেন কেউ না দেখে ফেলে তার এই দুর্বলতা। তবু নিজের উপর নিজেরই এক অদ্ভুত হাসি চলে এলো। 5 বছর আগে যেদিন সে এই শহর ছেড়ে গিয়েছিল, ঠিক শেষ মুহূর্তেও সে এই বাড়িটার সামনে এসেই দাঁড়িয়েছিল। আর আজ 5 বছর পর ফিরে এসে প্রথম পা রাখলো এখানেই, এই বাড়ির সামনেই। আরও আর একবার আদৃশের বারান্দার দিকে তাকালো। তারপর নিঃশব্দে নিজের বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ির ভেতর ঢুকে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল শেলি বেগম। ভেতরে ঢুকতে ঢুকতেই আরও বলল, ঘুমাওনি আম্মু? শেলি বেগম মেয়েকে জড়িয়ে ধরে কপালে আলতো চুমু এঁকে দিয়ে বললেন, তুই এত রাতে আসছিস, আমি ঘুমাবো কি করে? বাবা কোথায়? তোর বাবার প্রেশার একটু লো হয়ে গেছিল, তাই ঘুমিয়ে পড়ে। না হলে তোকে আনতে নিজেই যেত। আর তোর ভাইয়া চট্টগ্রাম গেছে, কালকে ফিরে আসবে। তা তো বুঝতেই পেরেছি, ভাইয়া বাসায় নেই, না হলে আমাকে আনতেই যেত। শেলি বেগম দ্রুত মেয়েকে ফ্রেশ হতে তাড়া দিলেন। আরও সোফায় হেলান দিয়ে বসে পড়ল। শেলি বেগম হঠাৎ কাছে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, খিরে, কিছু হয়েছে নাকি? না আম্মু, ঠিক আছে আমি একটু ক্লান্ত লাগছিল, এই যা। তাহলে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার গরম করে দিচ্ছি। আরও আর কথা বাড়ালো না।
সে জানে ফ্রেশ হয়ে না খাওয়া পর্যন্ত তার মা এক চুলো নড়বে না। ঘুমানো তো দূরের কথা, সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পিছন থেকে শেলি বেগম বললেন। তোর রুমে সব কিছু গুছিয়ে রেখেছি। আরও কিছু বলল না। নিজের ঘরের দরজা খুলে সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। কত শখের ঘর ছিল, কত যত্ন করে সাজানো। চারপাশে চোখ বুলিয়ে দেখল মা এই একদিনেই পুরো ঘরের হালচাল বদলে দিয়েছে। আরও হালকা হেসে দিল। তারপর ফ্রেশ হতে চলে গেল। রাতের খাবার খেতে খেতে মায়ের সঙ্গে দু একটা টুকটাক কথাও বলল। খাওয়া শেষে আবার নিজের ঘরে ফিরে এলো। শরীর ভীষণ ক্লান্ত তার, আর কোনো ভাবনা টানল না তাকে। ঘরের আলো নিভিয়ে এসে শুয়ে পড়ল নিঃশব্দে। আদৃশ গলার টাইটা ঢিল করে দিল। এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো নিজের বাড়ির সামনে। ক্লান্ত চোখ দুটো আপনাতেই উঠে গেল দোতলার দিকে, আরুর ঘরের জানালায়। সেই দিকেই তাকিয়ে ভাঙা কণ্ঠে সে ফিসফিস করে বলল, 5 বছর আগে ওই যে ঘরের আলোটা নিভে গেল, তারপর এই দীর্ঘ বছরগুলো তো আর কোনোদিন আলো জ্বলেনি। ঘরটা যেমন অন্ধকার করে চলে গেলে, তেমনি আমার জীবনের সব আলো তুই সঙ্গে করে নিয়ে চলে গেলে আরও। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে সেই অন্ধকার জানালার দিকে তাকিয়ে রইল আদৃশ। তারপর ধীরে ধীরে নিজের বাড়িতে ঢুকে পড়ল। সেকেন্ড চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আদৃশ। এলোমেলো পায়ে নিজের ঘরে গিয়ে দরজাটা কিছুটা শব্দ করে বন্ধ করে দিল। জুতা খুলে নির্বাকভাবে ঘরের এদিক সেদিক ছুঁড়ে ফেলল। তারপর ধপ করে বসে পড়ল ফ্লোরে। এদিক সেদিক তাকিয়ে চোখ গেল কাঙ্ক্ষিত বস্তুটার উপর। অবশেষে উঠে গিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখা গিটারটার দিকে হাত বাড়ালো। তার একমাত্র নীরব সঙ্গী। গিটারটি নিয়ে ফের আগের জায়গায় এসে বসল। তারপর গিটারটা কোলে তুলে নিতেই টুংটাং করে উঠল তারগুলো। সেই শব্দের সঙ্গে সঙ্গে বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের বিষাদ ঢেউ তুলে উঠল। চোখ বন্ধ করে আনমনে ভাঙা সুরে সে গেয়ে উঠল। গানটা শেষ হতেই আদৃশ আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ করে এই গিটারটা ছুঁড়ে দিল। সেটা গিয়ে আছড়ে পড়ল সোফার উপর, একটা করুণ শব্দ তুলে। আদৃশ মেঝেতে বসে রইল। এক পা টান টান, আরেক পা সামান্য ভাঁজ করা। পিঠটা ঘাটে হেলান দিয়ে সে এক হাত কপালের উপর রেখে চোখ বন্ধ করল। বুকের গভীর থেকে উঠে আসা অস্ফুট স্বরে সে বিড়বিড় করে বলতে লাগলো, ফিরে আয় না আরও, দেখ তোকে ছাড়া আমি কতটা উন্মাদ হয়ে গেছে। আর কখনো তোকে অপমান করবো না, তোর প্রতিটা কথা শুনবো। আমি যে তোকে হারিয়ে খুঁজে ফিরছি, বুঝিস না? প্লিজ আরও ফিরে আয়। ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। শুধু আদৃশের ভাঙা শ্বাস আর নিঃশব্দ কান্না সেই অন্ধকার ঘরটাকে আরো ভারী করে তুলল। রাতের অন্ধকার কেটে নতুন দিনের সূচনা হলো। সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়তেই শহরের ব্যস্ত নগরী যেন হঠাৎ প্রাণ ফিরে পেল। রাস্তায় মানুষের ভিড় বাড়তে লাগলো। কেউ জীবিকার টানে, কেউ বা আহারের সংস্থানে ছুটছে কর্মস্থানের দিকে। ছোট ছোট বাচ্চারা বই খাতা কাঁধে নিয়ে স্কুল কলেজের পথে দৌড়াচ্ছে। শহর জুড়ে এক চিরচেনা কোলাহল। এই ব্যস্ততার মাঝেই আরও ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত নিজেকে দেখল। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, তবু চোখে লুকোনো দৃঢ়তা। হালকা নাস্তা সেরে আর কোনো দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। আজ তার ইন্টার্নের প্রথম দিন। এই শহরের জ্যামজট, হঠাৎ দেরি, এসবের জন্য সে নিজেকে কখনোই দায়ী করতে চায় না। তাই কোনো বাড়তি ভাবনা না করে সময়ের আগেই বেরিয়ে গেল। ফ্রেশ হয়ে তড়িঘড়ি করে নিচে নামলো আদৃশ। আজ সে দেরিতে জেগেছে। টানা ক্লান্তিতে ভরা ঘুম শরীরকে যেন আরো ভারী করে তুলেছিল। সময়ের দিকে তাকিয়ে পা চালাতে চালাতে সিঁড়ি দিয়ে নামতেই মুখোমুখি হলো আমিনা বেগমের। আমিনা বেগম ছেলের দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে বললেন, আয় বাবা, একটু বস, তোর জন্য নাস্তা নিয়ে আসছি। হাত ঘড়ির দিকে বারবার তাকাতে তাকাতে আদৃশ জবাব দিল, সময় নেই মা, হসপিটালে নাস্তা করে নেব। কিন্তু তোর সাথে আমার জরুরি কথা আছে। পরে শুনবো মা। আরুর ব্যাপারে বলা ছিল। মা, এর বেশি কিছু বলার সুযোগ পেল না আদৃশ। হঠাৎ করেই তার ফোনের তীক্ষ্ণ রিং ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। কল রিসিভ করতেই অপর পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, স্যার, আপনার একজন পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। এখানে নতুন ইন্টার্নি করে আসা এক মেয়ে ইঞ্জেকশন পুশ করতে চাইছে। আমরা কি করব? নো ওয়ে, নিউ ইন্টার্নি। আমার পেশেন্টের ক্ষেত্রে কী করা যাবে কে যাবে না, কোন ইঞ্জেকশন প্রয়োজন সেটা আমি ভালো জানি। উল্টাপাল্টা কিছু হলে রোগীর লাইফ রিস্কে পড়বে। জি স্যার। রোগীর বর্তমান সমস্যাগুলো বলো। অপর প্রান্ত থেকে
সবকিছু বিস্তারিত জানানো হলো। আদৃশ মনোযোগ দিয়ে শুনে সিদ্ধান্ত নিল। অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখো, আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। আদৃশ মনোযোগ দিয়ে শুনে সিদ্ধান্ত দিল। কল কেটে দিতে আমিনা বেগম আবার বলতে চাইলেন। বাবা, তোর এনামুল আঙ্কেল। আদৃশ আর সময় নষ্ট করল না, এক নিঃশ্বাসে কথাগুলো বলে উঠল। মা, আমি জানি তুমি কি বলতে চাও। আমি কাল কুয়াকাটা গিয়েছিলাম, সেখানে আরোকে পাই নাই। আমি পৌঁছানোর আগেই ও চলে গেছে, আবার ওকে হারিয়ে ফেলেছে। এখন আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে, বাসায় ফিরে বাকি কথা শুনবো। এখন আমাকে যেতেই হবে। আর কোনো সুযোগ না দিয়েই দ্রুত বেরিয়ে গেল আদৃশ। পিছনে দাঁড়িয়ে ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে আমেনা বেগম অসহায় স্বরে বললেন। যা বাবা, আমার কথা তো শুনলই না। আর পাশের বাড়িতে আরুকে দেখে পুরোই কুয়াকাটা খুঁজে এসে বলছে আরুকে পায় নাই। হসপিটালের করিডোরে পা রাখতেই জীবনের নির্মম বাস্তবতা আদৃশকে চারদিক থেকে ঘিরে ধরল। ছুটে চলা নার্সদের ব্যস্ত পদচারণা, স্ট্রেচারে শুয়ে থাকা অসহায় রোগী, মনিটরের বিরামহীন বিপ শব্দ, সব মিলিয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে চলা এক নির্দয় যুদ্ধক্ষেত্র। সাদা এপ্রন গায়ে কয়েকজন ইন্টার্নি একটি পেশেন্টকে ঘিরে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খানিকটা বিশৃঙ্খল, ফিসফাসার উৎকণ্ঠায় করিডোরে অস্থিরতা। দ্রুত এগিয়ে এসে আদৃশ কঠোর কণ্ঠে বলল। এখানে সব কি হচ্ছে? এটা হসপিটাল, মাছের বাজার না যে এত চিৎকার চেঁচামেচি চলবে। তার কথার সঙ্গে সঙ্গে এক্স নার্স ভিড় টেলে সামনে এসে বলল। স্যার, একজন ইন্টার্নি ইনজেকশন পুশ করছে। আদৃশের চোখ মুহূর্তেই ঝিলিক খেলল। তাড়াহুড়ো করে গম্ভীর স্বরে বলল। সবাই সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। ভিড় সরে যেতেই জায়গাটা খানিকটা ফাঁকা হলো। আদৃশের দৃষ্টি আটকে গেল একজন মেয়ের উপর। সে সামান্য ঝুঁকে রোগীর হাতে স্যালাইনের সুই পুশ করছে। হাতের ভঙ্গিতে কোনো অস্থিরতা নেই, বরং এক ধরনের আত্মবিশ্বাস। ইনজেকশন সম্পন্ন করে স্যালাইনের গতিময় পরীক্ষা করে সে আবার রোগীর দিকে ঝুঁকে নরম কণ্ঠে বলল। এখন কেমন লাগছে আন্টি? সম্পূর্ণ চুল মুখে পড়ার ফলে কিছু দেখছিল না, কিন্তু মেয়েটি চুলগুলো ঠিক করতে এই প্রথম আদৃশ স্পষ্ট করে মেয়েটার মুখ দেখল। মুহূর্তের মধ্যেই তার শরীর যেন জমে গেল। চোখ দুটো বিশ্বাস করতে চাইছে না যা দেখছে। অজান্তেই ঠোঁট ফাঁক হয়ে বেরিয়ে এলো একটি নাম। আরু? আদৃশ সেখানে পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই আরও 2-3 জন ইন্টার্নি এগিয়ে এসে আরুকে উদ্দেশ্য করে বলল। আরু, আমাদের যেতে হবে, আর একটু পরেই ওরিয়েন্টেশন শুরু। আরও কোনো দিকে না তাকিয়ে, কোনো আবেগ প্রকাশ না করে কেবল পেশাদার ভঙ্গিতে তাদের সঙ্গে দ্রুত করিডোর পেরিয়ে চলে গেল। আর আদৃশ, সে তখনও সেভাবেই দাঁড়িয়ে, চোখের সামনে সবকিছু ঝাপসা। বুকের ভেতর জমে থাকা 5 বছরের চাপা ব্যথা এক নিমেষে তীব্র হয়ে উঠেছে। তার এই অবস্থা দেখে এক নার্স এগিয়ে এসে ডাকল। স্যার স্যার। পেশেন্টের অবস্থা এখন কেমন? কথা বলতে বলতে নিজেই রোগীর পাশে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিল। নার্স শান্ত স্বরে উত্তর দিল। আগের থেকে ভালো স্যার। আদৃশ মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার দৃষ্টি মন সবকিছু তখনও করিডোরের সেই দিকেই আটকে আছে, যেদিক দিয়ে কিছুক্ষণ আগে আরও হেঁটে চলে গেছে। আদৃশ ফের নার্সটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। মেয়েটি কোন বিভাগের? স্যার, মেয়েটি আপনার মতোই হার্ট সার্জারি বিভাগের। এই কথায় আদৃশের চোখে অদ্ভুত এক ছায়া স্পষ্ট হলো। কণ্ঠ আরো কঠিন করে বলল সে। আপনারা তাকে বাধা দেননি কেন? যদি পেশেন্টের কোনো ক্ষতি হয়েছে তো তার দায়ভার কে নিত? স্যার, আমরা মেয়েটিকে বলেছিলাম আপনি অন দ্য ওয়ে আছেন, কিন্তু সে আমাদের জানায় আপনি পৌঁছাতে পৌঁছাতে যদি পেশেন্টের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে যায়, তাহলে একজন মানুষ চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মারা যাবে। এটা সে মেনে নিতে পারবে না। আর যদি তার সিদ্ধান্তের কারণে পেশেন্টের কিছু হয়, সেই সম্পূর্ণ দায়ভার সে নিজেই নিতে প্রস্তুত ছিল। আদৃশ আর কিছু বলল না। কথাগুলো যেন নিঃশব্দে তার ভেতরে কোথাও গেঁথে গেল। নার্স সরে যেতে উদ্ধত হলে আদৃশ আবার থামিয়ে দিল। মেয়েটির নাম কি? আরুমিতা, সবাই ওকে আরু বলেই ডাকে। নামটা শুনিয়ে আদৃশের বুকের ভিতর কেমন করে উঠল, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ করল না। ঠিক তখনই এক ওয়ার্ড বয় দ্রুত এগিয়ে এসে বলল। স্যার, ওটির সময় হয়ে গেছে। ডিরেক্টর স্যার আপনাকে খুঁজছেন। যাও, আমি আসছি। রান্নাঘরে চুলার আগুনে ব্যস্ত শিরি বেগম। ঠিক তখনই আমিনা বেগম বাড়িতে ঢুকে ডেকে উঠল। ভাবি আছেন?
চুলার আঁচ খানিকটা কমিয়ে শেলি বেগম দ্রুত বাইরে এসে বলল, আরে ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন, বসেন। আহা ভাবি, এত তাড়াহুড়া কিসের? আপনিও আসেন, বসেন। চুলায় গরুর মাংস আছে ভাবি, একটু কষে কষে করে ফোনা করছি। আরুটা আবার এটা খুব পছন্দ করে খেতে চেয়েছিল। আরুর নামটা কানে যেতেই আমিনা বেগম যেন চমকে উঠল। উচ্ছ্বাস চাপতে না পেরে বলল, কি বলছেন? আরও এসেছে? কোথায় সে? হসপিটালে গেছে ভাবি। হসপিটালে? কেন? আরে ভাবি, আপনাদের তো বলাই হয়নি, আমার মেয়ে চট্টগ্রাম বোর্ডের মেডিকেল থেকে ফার্স্ট হয়েছে, এখানে এসেছে ইন্টার্নি করতে। আর কদিন পর হার্ট সার্জন হয়ে বের হবে ইনশাল্লাহ। ওমা, আমাদের সেই পড়াচোর আরও, সে নাকি হার্ট সার্জন? ভাবা যায় নাকি? হ্যাঁ ভাবি, অবাক লাগলেও এটাই সত্যি। মেয়েটা হুট করে কী যে হলো, আমার চঞ্চল আরুটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সারাদিন বইয়ের ভেতরে মুখ গুজে থাকতো। কথাটা বলে এসে থেমে গেল। চোখের কোণে জমে থাকা না বলা কষ্ট যেন শ্বাসের সাথে বেরিয়ে এলো। আমিনা বেগমও নীরব হয়ে গেল। সে যেন ওই বদলে যাওয়ার পেছনের গল্পটা কতটা গভীর। নীরবতা ভেঙে শেলি বেগম বলল, ভাবি আপনি বসেন, আমি একটু তরকারিটা দেখে আসি। না ভাবি, আপনি রান্না করুন, আমি পরে আবার আসব। আর আপনি কিন্তু যাইয়েন। ঠিক আছে ভাবি। আদৃশ ওরিয়েন্টেশন রুমে প্রবেশ করলো। চোখ গেল চারপাশে, সবাই উপস্থিত, শুধু সে ব্যতীত। প্রথম নজরেই চিহ্নিত করলো আরুকে। আরও মাথা নিচু করে বসে আছে। হাব ভাবে বোঝা যাচ্ছে এত লোকজনের কোলাহলে সে বেশ বিরক্ত, কিন্তু আদৃশের চোখের ধার যেন তাকেই দেখতে ব্যস্ত। সালমান সাহেব রাগান্বিত মুখে আদৃশের কানের কাছে মুখ নিয়ে বললেন, ইদানিং তুমি বেপরোয়া হয়ে যাচ্ছ আদৃশ, সব রুল সব রেস্ট্রিকশন ভুলে যাচ্ছ। আদৃশ কানে আসা কথাটিকে গুরুত্ব দিল না, হাওয়ায় উড়িয়ে দিল। এই মনোভাব দেখে ডিরেক্টর আরও রেগে গেলেন। কিছু বলতে যাবে তার আগে একজন তার হাতে মাইক ধরিয়ে দিলেন। সে আদৃশের দিকে কটমট দৃষ্টি দিয়ে সবার উদ্দেশ্যে আগে নিজের পরিচয় দিলেন। আরও সহ সবাই মনোযোগ দিয়ে শুনছে। ডিরেক্টরের কণ্ঠে প্রতিটি নামেরও দায়িত্বের বর্ণনা। তিনি বললেন, আমাদের স্কয়ার হসপিটালে প্রতিটি ডক্টর আমাদের জন্য অপরিহার্য, কিন্তু হসপিটালের সবচেয়ে প্রিয় দুটি রত্ন হলেন একজন হার্ট সার্জন আর একজন গাইনিকোলজি। তিনি হাতের বাম দিকে তাকিয়ে বললেন, আমার হাতের বাম পাশে রয়েছে ডক্টর তালহা চৌধুরী, চেয়ারম্যান অব দ্য ডিপার্টমেন্ট গাইনিকোলজি।